সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ বিরতির পর আজ আবার একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাসটা শুরু করার আগে আমি দু একটা কথা বলতে চাই। প্রথমত, আমি নতুন আঙ্গিকে মাল্টিমিডিয়ার মাধ্যমে এখন থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়ার চেষ্টা করব। যদি এই ক্লাসগুলো আগের ক্লাসগুলোর চেয়ে তোমাদের কাছে অনেক বেশি বোধগম্য হয়, তাহলে আমি এভাবেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আশা করি এ ব্যাপারে তোমরা তোমাদের মতামত জানাবে। আমি মনোরঞ্জন তালুকদার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথপুর সরকারি কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অন্তর্গত সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়। এখানে আমি একটা কৈফিয়ত দিতে চাই যে সুশাসন বলতে কি বোঝায়। এই ক্লাসটা না করেই আমি তার একটা অ্যাডভান্স ক্লাস, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়, এই ক্লাসটি কেন করতে যাচ্ছি। আমার সুশাসন বলতে কি বোঝায়, সম্ভবত এই ক্লাসটাই আমার সর্বশেষ লাইভ ক্লাস হবে। ওই ক্লাসটা আমি তোমাদের লাইভে করব। আর আজকের ক্লাসটা যেহেতু অনেকটা পরীক্ষামূলক, সেই কারণে আমি এই ক্লাসটা দিয়েই আমার মাল্টিমিডিয়া ক্লাসটা শুরু করতে চাচ্ছি। তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়। আজকের ক্লাসে আমাদের শিকনফল হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার সমস্যা উত্তরণের উপায় ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমরা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে কিভাবে আমরা অতিক্রম করতে পারি তা ব্যাখ্যা করতে পারবে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমাদের আজকের ক্লাসের শিকনফল হচ্ছে দুটো। একটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার সমস্যা উত্তরণের উপায় ব্যাখ্যা করতে পারবে, দ্বিতীয়টা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের কি কি ভূমিকা আছে তা তোমরা বলতে পারবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করো। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা আমরা বলছি, সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা কার স্বচ্ছতা এবং জবাবদিহিতা? সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা দুই প্রকারের। এক, রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা। দুই, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা। অর্থাৎ আমরা যদি রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারি এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, তাহলে সুশাসন প্রতিষ্ঠা অনেকটা সহজ হবে। রাজনৈতিক স্বচ্ছতা মানে সরকারের, রাজনৈতিক দলের, রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বচ্ছতাটা যদি আমরা সুনিশ্চিত করতে পারি, তাহলে সুশাসন প্রতিষ্ঠার সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রশাসনিক যে সমস্ত কর্মকর্তা, অর্থাৎ যারা সরকারের নীতি এবং কর্মসূচিকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন, তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেও সুশাসন সুনিশ্চিত হবে। রাজনৈতিক প্রশাসনিক স্বচ্ছতার অভাবে ক্ষমতার অপব্যবহার, কর্মের দীর্ঘসূত্রিতা, লালফিতার দৌরাত্ম্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চেতনার অভাব প্রভৃতি সুশাসন প্রতিষ্ঠার পক্ষে একটা অন্তরায় হিসাবে কাজ করে। বলা হচ্ছে যে যদি আমরা রাজনৈতিক স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে না পারি এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করতে না পারি, তাহলে
ক্ষমতার অপব্যবহার, কাজকর্মের দীর্ঘসূত্রিতা, লালফিতার দৌরাত্ম্য অর্থাৎ ফাইল সহজে চলাচল না করা প্রভৃতি সমস্যার কারণে সুশাসন অনেক ক্ষেত্রেই ব্যাহত হয়। দুর্নীতি প্রতিরোধ। সুশাসন প্রতিষ্ঠিত করতে গেলে বা সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই দুর্নীতির প্রতিরোধ করতে হবে। সুশাসনের ধারণাটাই আসছে দুর্নীতির বিরুদ্ধে, কারণ দুর্নীতি একটি দেশের সব ধরনের উন্নয়নকে ব্যাহত করে এবং দেশকে পশ্চাদপসরণ করে। তোমরা জানো যে বাংলাদেশে দুর্নীতির কারণেই অর্থনীতিবিদদের মতে অন্তত 2% জিডিপি গ্রোথ কম হয়। তাহলে আমরা যদি দুর্নীতিকে প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের জিডিপি গ্রোথ আরও 2% বেড়ে যাবে, অর্থাৎ উন্নয়নের গতিটা আরও ত্বরান্বিত হবে। জনগণের কাছে সেবা পাওয়াটা অনেক বেশি সহজলভ্য হবে। সেই কারণে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই অবশ্যই আমাদেরকে সমাজের সর্বস্তর থেকে দুর্নীতি মূলোৎপাটন করতে হবে। দেশের সব সরকারি বেসরকারি অফিস, প্রশাসন, শিক্ষাঙ্গন, হাসপাতাল, পুলিশ প্রশাসন সহ সর্বক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ কোনো সেবা খাতে যাতে কোনো রকম দুর্নীতি করার সুযোগ না থাকে তার নিশ্চয়তা সরকারকে সুনিশ্চিত করতে হবে। যদি আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি তাহলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা অনেকটা সহজতর হবে। আইনের শাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত হচ্ছে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন যদি একটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন বলতে আমরা সাধারণত দুটো জিনিসকে বুঝি। তার একটা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, দ্বিতীয়টা হচ্ছে আইন হবে সর্বত্রগামী। অর্থাৎ কোনো রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় যদি আইন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে সমান দৃষ্টিতে দেখে সবার উপর আইন সমানভাবে প্রযোজ্য হয় এবং অপরাধী সে যেই হোক আইন যদি বাধাহীনভাবে যে কোনো অপরাধীর কাছে পৌঁছতে পারে তাহলে আমরা বুঝবো সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এবং আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো অবস্থাতেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আইন না থাকলে যেমন অনাচার সৃষ্টি হয় ঠিক তেমনি আইন না মানলেও অরাজকতার সৃষ্টি হয়। নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যই আইনের শাসন একান্ত অপরিহার্য। আইনের শাসন ব্যতীত কোনো অবস্থাতেই নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য, মৌলিক অধিকার কোনোটাই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কাজেই এই প্রত্যেকটা জিনিসই সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। সরকারকে অবশ্যই রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকের স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য, মৌলিক অধিকার প্রভৃতি সুনিশ্চিত করতে হবে। শিক্ষার বিস্তার। সুশাসনের জন্য শিক্ষা বিস্তার অপরিহার্য। মানুষ দুই প্রকার, একটা হচ্ছে আকৃতিগত, একটা হচ্ছে প্রকৃতিগত। আকৃতিগত মানুষকে যদি প্রকৃতিগত মানুষে পরিণত হতে হয় তার একমাত্র মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষার বিস্তার ব্যতীত মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষা মানুষকে যেমন সচেতন করে তেমনি শিক্ষা মানুষকে দক্ষও করে। শিক্ষা সকল উন্নয়নমূলক কাজের চালিকা শক্তি। শিক্ষার মাধ্যমেই
জনগণ সুশাসন সম্পর্কে অবগত ও কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষা বিস্তারে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিক্ষার বিস্তারের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য অন্ততপক্ষে জাতীয় বাজেটের ন্যূনতম 4% ব্যয় করতে হবে। তাহলেই একটা রাষ্ট্রে মানসম্পন্ন শিক্ষা সুনিশ্চিত করা সম্ভব হবে। আর শিক্ষার বিস্তার এবং মানসম্পন্ন শিক্ষা যদি সুনিশ্চিত করতে পারেন সরকার, তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠাটাও অনেক ত্বরান্বিত হবে। দারিদ্র্য বিমোচন। অভাবের কারণে স্বভাব নষ্ট। আমরা যদি দারিদ্র্য বিমোচন করতে না পারি, তাহলে একটা রাষ্ট্রে কোনো অবস্থাতে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই দারিদ্র্য বিমোচন করতে হবে। দারিদ্র্যের কারণে জনগণ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়, নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। কাজেই আমরা যদি সুশাসনকে সুনিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণ করতে হবে। সমাজের মধ্যে দারিদ্র্যের দুষ্ট চক্রকে রেখে কোনো অবস্থাতেই একটা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কাজেই সরকারকে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অবশ্যই তাকে দারিদ্র্য বিমোচন করতে হবে। ই গভর্নেন্স প্রক্রিয়া চালুকরণ। ই গভর্নেন্স মানে কি? ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক্স গভর্নেন্স। অর্থাৎ ই গভর্নেন্স সরকার ও জনগণের মধ্যে যোগাযোগকে সহজতর করে। এতে সরকারি কাজের গতিশীলতা বৃদ্ধি পায়, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পায়, তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। রাষ্ট্রের নাগরিকদের ই গভর্নেন্স ব্যবহারে দক্ষ না হয় তবে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। অর্থাৎ বলা হচ্ছে, যদি প্রযুক্তি নির্ভর আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সরকারের সেবা খাত থেকে শুরু করে সমস্ত খাতে প্রযুক্তি নির্ভর সেবা ব্যবস্থা চালু করতে হবে। আমরা যদি প্রযুক্তি নির্ভর প্রশাসন ব্যবস্থা চালু করতে পারি, তাহলে স্বল্পতম সময়ে অধিক পরিমাণ সেবা পাওয়া যেমন সুনিশ্চিত হবে, অন্যদিকে যেহেতু সেইখানে কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির সরাসরি কন্ট্যাক্টে যাবার কোনো প্রয়োজন হবে না, সেই কারণে দুর্নীতির ব্যাপকভাবে কমে যাবে। তো সেই হিসাবে সরকারি কাজে শুধু গতিশীলতাই বৃদ্ধি পাবে না, দুর্নীতি কমে যাবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে এবং কাজের গতিশীলতা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হবে। তো সরকারকে অবশ্যই ই গভর্নেন্সের ব্যাপারে জনগণকে সচেতন এবং দক্ষ করে গড়ে তুলতে হবে। জনগণ যদি ই গভর্নেন্সের ব্যাপারে সচেতন এবং দক্ষ জনশক্তিতে পরিণত হয়, তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা অনেক বেশি সহজতর হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করা। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম আরেকটা বিষয় হচ্ছে স্থানীয় সরকারকে শক্তিশালী করা। একটি শক্তিশালী, কার্যকর, দক্ষ, স্বায়ত্তশাসিত, জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার সুশাসনের অন্যতম শর্ত। কারণ স্থানীয় পর্যায়ের যে সরকার, সেই স্থানীয় পর্যায়ের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় সমস্যাগুলো সম্পর্কে সবচেয়ে ভালোভাবে ওয়াকিবহাল থাকেন এবং তারা যেহেতু একটা নির্দিষ্ট সময়ের পর পর জনগণের কাছে ভোটের জন্য যেতে হয়, কাজেই জনগণের সমস্যা সমাধানের জন্য তাদেরকে সবসময় সচেতন থাকতে হয়। যদি সরকার একটি শক্তিশালী, কার্যকর, দক্ষ, স্বায়ত্তশাসিত, জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সেখানে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা অনেক বেশি সহজতর হবে। স্থানীয় সরকারের হাতে
কেন্দ্রীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে। জবাবদিহিতার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তবেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ স্থানীয় সরকার শুধু প্রতিষ্ঠিত করলেই চলবে না, স্থানীয় সরকারকে জবাবদিহি করতে হবে। স্থানীয় সরকারের কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারের হাতে স্থানীয় ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং স্থানীয় সরকার সেই ক্ষমতা জনগণের কল্যাণে চর্চা করছে কিনা কেন্দ্রীয় সরকারকে সেটাও মনিটর করতে হবে, এবং এই ক্ষেত্রে স্থানীয় সরকারকে জবাবদিহিতার অধীনে আনতে হবে। যদি এই কাজগুলো যথাযথভাবে করা যায় তাহলে সুশাসন প্রতিষ্ঠা অনেক বেশি সহজতর হবে। দক্ষ আমলাতন্ত্র। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক এবং দক্ষ আমলাতন্ত্রের প্রয়োজন। আমরা জানি যে আমলাতন্ত্র হচ্ছে সরকারের বেতনভুক্ত কর্মচারী, যারা মূলত সরকারের নীতি এবং কর্মসূচিকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। সরকারের নীতি এবং কর্মসূচি বাস্তবায়নের প্রধান দায়িত্ব আমলারাই পালন করেন। সরকার তার সেবা আমলাতন্ত্রের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়। দক্ষ আমলাতন্ত্রই দ্রুত, নিরবিচ্ছিন্ন ও কার্যকর সেবা জনগণের কাছে পৌঁছে দিতে পারে, যা সুশাসনের জন্য অপরিহার্য। সরকারের কার্যকর উদ্যোগে দক্ষ আমলাতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে। অর্থাৎ আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই সরকারকে একটা দক্ষ আমলাতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেই আমলাতন্ত্র যাতে জনগণের সেবা করার মানসিকতা সম্পন্ন হয়, জনগণের প্রভুতে পরিণত হওয়ার মানসিকতাকে পরিহার করে জনগণের সেবক হিসাবে সরকারের নীতি এবং কর্মসূচিকে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করে, এবং দ্রুততার সহিত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে যদি তারা কাজ করে এবং তাদের এই জাতীয় স্বার্থে কাজ করার মানসিকতা সৃষ্টিতে সরকার যাতে প্রয়োজনীয় প্রণোদনা, উদ্দীপনা এবং প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। দক্ষ আমলাতন্ত্রের সহযোগিতা ছাড়া কোনো অবস্থাতেই সরকারের পক্ষে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অবাধ গণমাধ্যম। গণমাধ্যম মানে যার মাধ্যমে জনগণের দাবি, জনগণের সমস্যা, জনগণের চাওয়া পাওয়া সরকারের সামনে উত্থাপিত হয়, তাকে এক কথায় বলা হয় গণমাধ্যম। সুশাসন প্রতিষ্ঠার জন্য শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমের উপস্থিতি ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যদি জনগণের পক্ষে অবস্থান নেয়, দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে গণস্বার্থে যদি গণমাধ্যম তার ভূমিকা পালন করে, অন্যদিকে সরকারও যদি গণমাধ্যমের মতামত প্রকাশের ক্ষেত্রে কোনো রকম বাধা বা প্রতিবন্ধকতার সৃষ্টি না করে গণমাধ্যমের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করে, তাহলে অবশ্যই একটা রাষ্ট্রে খুব সহজে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সরকার ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারে, আর সুশাসন প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। একটা নিয়ন্ত্রিত গণমাধ্যমের দ্বারা কখনোই জনগণের প্রকৃত সমস্যাগুলো সেখানে উঠে আসে না, এবং সরকারের ব্যর্থতার কোনো রকম আলোচনা করা যায় না যদি গণমাধ্যম স্বাধীন না থাকে। কাজেই সুশাসন প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা একটি অপরিহার্য বিষয়। সরকারকে অবশ্যই অবাধ এবং স্বাধীন, নিরপেক্ষ, অবাধ স্বাধীন গণমাধ্যমের
প্রচারে সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে গণমাধ্যমকেও একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই উভয়ই যদি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠায় একটা সহজতর হবে। ন্যায়পাল প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম একটা অনুষঙ্গ হচ্ছে ন্যায়পাল। ন্যায়পাল বাংলাদেশের সংবিধানে ন্যায়পালের পদটা আছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে আমাদের স্বাধীনতার প্রায় 50 বছর পূর্ণ হতে চললে এখনও আমরা সেই ন্যায়পাল পদটাকে কার্যকর করতে পারিনি। ন্যায়পাল হচ্ছেন যিনি সরকারের বিধিবদ্ধ কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান যদি কোনো রকম অনিয়ম দুর্নীতি করে তাহলে তাহার বিরুদ্ধে তদন্ত করা, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, সেটাই হচ্ছে ন্যায়পালের দায়িত্ব। কিন্তু ন্যায়পাল প্রতিষ্ঠা করলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা অনেকটা নিশ্চিত হবে, দুর্নীতি মাত্রাগতভাবে অনেকটাই কমবে এবং সুশাসন অনেক ক্ষেত্রে সুনিশ্চিত হবে। প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। প্রশাসনকে নিরপেক্ষভাবে আইন অনুযায়ী কাজ করার স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিকভাবে বা কোনোভাবেই প্রশাসনকে রাজনীতিকরণ করা যাবে না। প্রশাসন যাতে আইনের মাধ্যমে পরিচালিত হয়, কোনো অবস্থাতেই প্রশাসনে যাতে রাজনীতিকরণ না হয়, রাজনৈতিক হস্তক্ষেপ না ঘটে, সেটা সুনিশ্চিত করতে হবে। এবং এটা যদি সুনিশ্চিত করা যায় তাহলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। দাতা গোষ্ঠীর উপর নির্ভরশীলতা হ্রাস। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে বিভিন্ন রকম যে দাতা গোষ্ঠী আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ব্যাংক, এই ধরনের বিভিন্ন IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই ধরনের আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর উপর নির্ভরশীলতা হ্রাস করতে হবে। কারণ দাতা গোষ্ঠীর উপর নির্ভরশীলতা যত বেশি নির্ভরশীল হব, তাদের অনাকাঙ্ক্ষিত পরামর্শ অনেক সময় সরকারগুলোকে মেনে চলতে তারা বাধ্য করে, যার ফলে একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা অনেক ক্ষেত্রে সুদূরপরাহত হয়, কোনো কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। তাই উন্নয়নের স্বার্থে যেমন দাতা গোষ্ঠীর সহযোগিতার প্রয়োজন আছে, কিন্তু অতিমাত্রায় কোনো অবস্থাতেই দাতা গোষ্ঠীর উপর নির্ভরশীল হওয়া যাবে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, বাংলাদেশের পদ্মা সেতু প্রতিষ্ঠার ক্ষেত্রে দাতা গোষ্ঠীগুলো দুর্নীতির অভিযোগ তুলে তারা এখান থেকে সরে যায়, কিন্তু বাংলাদেশ সরকারের দৃঢ়তার কারণে প্রমাণিত হয় যে পদ্মা সেতুকে ঘিরে কোনো রকম দুর্নীতি হয়নি এবং বাংলাদেশের সরকার তার নিজস্ব অর্থায়নেই সেই পদ্মা সেতু বাস্তবায়ন করছে। কাজেই দাতা গোষ্ঠী এইরকম তাদের রাজনৈতিক বিভিন্ন এজেন্ডাকে কেন্দ্র করে সরকারের উপর নানান সময় নানান রকম চাপ সৃষ্টি করে। তো দাতা গোষ্ঠীর তারা আমাদের উন্নয়ন সহযোগী, আমাদের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের সহযোগিতা দেব, কিন্তু কোনো পর্যায়ে বা কোনো অবস্থাতে তাদের উপর নির্ভরশীল হওয়া চলবে না। যদি দাতা গোষ্ঠীর উপর বেশি মাত্রায় নির্ভরশীল হওয়া হয় তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা অনেকটা বাধাগ্রস্ত হবে। আশা করি তোমরা সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা এটা বুঝতে পারছো। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।